জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জনাব আনিস আলমগীর, আপনি খেয়াল করে থাকবেন যে এর মধ্যে কিন্তু দেশের রাজনীতিতে মানে আগামীতে নির্বাচন হবে, নির্বাচনে কার কি লক্ষ্য থাকবে, কার কি প্রতিশ্রুতি থাকবে, তার চেয়েও যেন বড় হয়ে দাঁড়িয়েছে যে খালেদা জিয়ার অসুস্থতা এবং ওনার চিকিৎসা, ওনাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া, লন্ডনে নেওয়া, ওনার পুত্রের কাছে নেওয়া, অথবা ওনার উল্টা দিকে বলতে গেলে ওনার পুত্রের বাংলাদেশে না আসা এখন পর্যন্ত, এই সমস্ত নানা কিছু। তো এই পুরো বিষয়টাকে বাংলাদেশের রাজনীতিতে আপনি কিভাবে দেখছেন? পুরো বিষয়টা অনেক বিস্তৃত। যেটুকু আজকে পর্যন্ত সকালে আমি পত্রিকাগুলোতে যেটা দেখছি, ওনার যাওয়াটা বিলম্বিত হতে পারে। জুবাইদার আসাটাও, ওনার পুত্রবধূ যিনি লন্ডন থেকে এসেছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য, ওনার আসাটা এক এক ঘন্টার মতো বোধহয় ফ্লাইট ডিলে হয়েছে বাংলাদেশ বিমানের। তো আমি দেখলাম কয়েকজন আবার বলেছে কেন ডিল হয়েছে সেটা নিয়েও নানা কথা। তো যাই হোক, ওনাকে যেটা এয়ার অ্যাম্বুলেন্স যেটা দিয়ে উনি এর আগেও সেখানে গিয়েছিলেন, সেই অ্যাম্বুলেন্সটাও নাকি দেরি হবে, যেতে দেরি হবে, যান্ত্রিক ত্রুটি আছে। তারপরও আমরা আশা করছি যে আজকে শুক্রবারের মধ্যেই ওনার হয়তো যাওয়া সম্ভব হবে বা এখান থেকে উনি উড়াল দিতে পারবেন, এটা এটা আশা করা যায়। আর এদিকে সরকারের তরফ থেকে আজকে সারা বাংলাদেশে যেহেতু জুমার নামাজ, জুমাতে ওনার জন্য দোয়া চেয়েছেন। আমরা যখন কথা বলছি আমরা তো জুমার আগেই কথা বলছিলাম, তো জুমার নামাজেও নিঃসন্দেহে ওনার জন্য দোয়া করা হবে। গত শুক্রবারও আমি দেখেছি যে আমাদের মসজিদে ওনার জন্য দোয়া করা হয়েছিল। সার্বিকভাবে উনি যে একটা রাজনৈতিক নেত্রী, উনি যে একজন জাতীয় নেত্রী এবং 3বার উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার পুরো রাজনৈতিক লাইফ লাইন যদি আপনি একটু পুরোটাই দেখেন, তাহলে এক যে সংগ্রামী চেতনা, যে আপসীনতা ওনার মধ্যে ছিল, সার্বিকভাবে এটা বাংলাদেশের মানুষ ওনাকে স্মরণ করছে এবং এক ধরনের কৃতজ্ঞতা স্বরূপ আমি দেখছি। আমি ইভেন তার রাজনৈতিক আদর্শের বিরোধীরাও এমন কোনো মন্তব্য করছেন না যেটাতে আহ, আহত হওয়ার মতো কিছু ঘটে। আমি মনে করি যে সারা বাংলাদেশ অপেক্ষা করছে উনি একটু সুস্থ সবল হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন এটাতে। আর ওনার ছেলের আশাটা আহ, নির্ভর করছিল ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর, কারণ সরকারের তরফ থেকেও বলা হয়েছে যে ওনার প্রতি ওনার কোনো সিকিউরিটি থ্রেট নাই। আমি ওনার যে আহ, বিশ্লেষণ, ওনার যে বক্তব্য যে ওনার আশাটা শুধু ওনার উপর নির্ভর করছে না, সে বক্তব্যটা এক সরকারের তরফ থেকে তো বলা হয়েছে যে তার থেকে সমস্যা নাই। তাহলে সমস্যাটা আসলে কে করছে সেটা ওনাকেই আহ, মানে ব্যাখ্যা দিতে হচ্ছে আর কি, বা হবে। বা এই মুহূর্তে এমন উত্তাল চাপও আমি মানে মানুষের পক্ষ থেকে করা হোক সেটা চাই না, কারণ সময়টা ওনার জন্য যেমন আহ, খারাপ যাচ্ছে মানে মা শয্যাশায়ী, এরকম অবস্থায় ওনার রাজনৈতিক সিদ্ধান্ত সবকিছু উনি ওনার মতো করে নিতে পারবেন সেটাও আমরা আশা করি না। তো দেখুক, সময় বলে দেবে আসলে ওনার আশাটা বা খালেদা জিয়ার চিকিৎসা বা এই পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে সবকিছু। মাহমুদুর রহমান মান্না একটা মন্তব্য করেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি হয় এর উপর নাকি বাংলাদেশের নির্বাচনটাও নির্ভর করতে পারে। মানে উনি কি নির্বাচন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন কিনা বুঝতে পারছি না, কিন্তু সেরকম কি হওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন? আহ ঠিক এই মুহূর্তে বলা যায় না, বাট নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত যদি আহ, কিছু হয় সেটাতে তো নির্বাচন ব্যাঘাত ঘটার কোনো আইনগত কারণ আমি দেখি না। আর মাহমুদুর রহমানের মতো আবার আরেক দলের নেতা এবি পার্টির মঞ্জু সাহেব, উনি বলেছিলেন যে এটা কোনো প্রভাব ফেলবে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাতে প্রভাব ফেলবে কেন, কারণ উনি আহ উনি বাংলাদেশের শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ। আহ সবার আহ সবারই কপালে আমাদের এক এক জায়গায় যেতে হবে। এটা জন্ম যেহেতু নিয়েছে আমরা, মৃত্যু তো অবধারিত।
সেই জায়গায় ওনাকে যদি যথাযথভাবে উনি যদি চিকিৎসা নিয়ে ফেরত আসতে পারেন, সেটা তো সে আশঙ্কা তো নাই। আল্লাহ না করুক ওনার যদি কিছু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও তো আমাদের প্রাত্যহিক কাজ থেমে থাকবে না। আমার মনে হচ্ছে ওনার রাজনৈতিক দল বাংলাদেশ আহ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারা যদি মনে করেন যে ওনার এই এই বিষয়টা নিয়ে ওনাদের রাজনীতিতে বা নির্বাচনী ক্যাম্পেইনে কোনো সমস্যা হচ্ছে, তাহলেই শুধুমাত্র আমার মনে হয় যে এটাতে পিছাতে পারে। আদারওয়াইজ অন্য কোনো কারণ তো আমি দেখি না। আর ওনারাও যে ওই ধরনের আবেদন করবেন যে আমাদের রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, আমাদের দলের প্রধান এখন আহ, এর এই অবস্থায় নির্বাচন হতে পারে না, সেটারও কোনো যৌক্তিকতা আমি দেখি না। কারণ আহ, আজকে অনেক বছর থেকে আপনি বলতে পারেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে অনুপস্থিত। উনি রাজনীতিতে আছেন কিন্তু সক্রিয়ভাবে তো উনি ওনার দল পরিচালনা করছেন না। ওনার দল তো তারেক জিয়াই করছেন বা তারেক রহমানই করছেন। তো তারেক রহমান যখন করছেন বা এখানে ফখরুল সাহেবরা করছেন, তো সেক্ষেত্রে আগের মতোই তো হওয়ার কথা। নতুন কিছু তো না, এমন তো নয় যে উনি নির্বাচনী প্রক্রিয়ায় উনি ইনভলভ, সে কারণে ওনার অনুপস্থিতিতে এটা পিছিয়ে যেতে পারে, আমি মনে করি না আর কি। জি, আরেকটা বিষয়, আপনি খেয়াল করেছেন যে কালকে বিএনপির পক্ষ থেকে ওরা তো আগে একবার 237 জনের নাম ঘোষণা করেছিলেন, যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। এখন তারা আরো 36 জনের নাম ঘোষণা করলেন, এবং এই 36 জনের মধ্যে আগের 237 জনে একজনকে স্থগিত করা হয়েছিল, সেখানে নতুন প্রার্থী দিয়েছেন। এবং এই 36 জনের নাম ঘোষণা করার পর ওনার জোটের যারা আপনার শরিক ছিল, তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানে আহ, হতাশা মনে হয় দেখা যাচ্ছে, যেটা নাকি আমি কালকে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য টের পেলাম যে ওনাদের সঙ্গে নাকি কথা না বলে তারা ঘোষণা করেছেন। তো আপনার কি মনে হয় যে বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ ছিল, তারা বিএনপির সঙ্গে নির্বাচন করবে বলে এক ধরনের আশা করেছিলেন, তাদের মধ্যে কোনো ধরনের হতাশা তৈরি হচ্ছে? মাহমুদুর রহমানের এই বক্তব্য যদি আপনি ধরে থাকেন তাহলে হতাশা তো থাকেই কিছুটা। কিন্তু আমি তো শুনলাম ওনার ঋণ খেলাপি পরিস্থিতিও আছে, যেটা ওনাকে নির্বাচন করতে বাধা দিতে পারে। আমি জানি না ব্যক্তিগতভাবে মান্না ভাই নিজে সে পরিশোধ করে হয়তো নির্বাচন করতেও পারেন। কিন্তু শরিক দলগুলোকে বিএনপি আহ দূরে সরিয়ে দিচ্ছে সেটাও তো না। শরিক দলকে, এটা তো আর জামাতে ইসলামী না যে তাদের যে শরিক দল ছিল তাদের সাথে নির্বাচন মানে দর কষাকষি হবে। শরিক দল তো 2-4 জন। তো তাদের জন্য তো ওনারা বিএনপি অলরেডি 22 সিট রেখে দিয়েছে। আর যদি তাদেরকে দিতেই হয়, এমন যাদেরকে বড় বড় ফিগার যারা আছে, তাদের আসনে তো আমি কাউকে ঘোষণা করতে দেখি নাই। মাহমুদুর রহমানের আসনে যদি ঘোষণা করে থাকে, আমি জানি না করছে কিনা। আহ, মানে অন্যান্য আসনগুলোতে তো সবগুলোতে ঠিক আছে, মাহমুদুর রহমানের আসনে আমি ঘোষণা আমার মনে হয় করেনি। পার্থের করেনি, ববি হাজ্জাজের করেনি, তারপরে নুরুর দল দুইটা দেওয়ার কথা ছিল সেটা করেনি। তাহলে করছে কার কোথায়? আমি তো দেখছি বরং আরো অনেকগুলো আসন রেখে দিয়েছে। তাতে মনে হতে পারে এনসিপি কে নেওয়ার তাদের একটা প্ল্যান আছে। কারণ এনসিপি কেও দীর্ঘদিন থেকে বলছিল যে তাদেরকে কয়েক কিছু সিট তারা দেবে, সেটা 20 সিট বা 20 সিটের কম হতে পারে। এখন 20 সিটেও যদি সমাধান হয়, তাহলে সেটাও তো অ্যাডজাস্ট করতে পারে। এটা তো নির্বাচন হয়ে যায় না, এটা তো প্রাথমিক না। দুটো আসন দেখলাম আপনার, এই ধানমন্ডিতে আসন যেটা, যেখানে আপনি ভোটার, সেখানে হুম। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার একটা কথা আমরা শুনেছিলাম, কোনো হুম। কনক্রিট কিছু ছিল না। সেটা তো হুম। একজনকে বিএনপি দেওয়া হয়েছে, এবং উত্তরায় মুগ্ধর ভাই স্নিগ্ধকে দেওয়ার কথা অনেকে বলেছিল মুখে মুখে। এই দুটো আসন তো চলে গেল আর কি। চলে যাওয়া না, আমি মনে করি যে বিএনপি এখানে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার আসনের কথা যখন বললেন, আমি রবিউলের সাথে ভেরি রিসেন্টলি একটা টক শোতে আমার বাদানুবাদ হয়েছে, পাবলিক সেটাই দেখেছে শুধু। রবিউল আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, আপনিও জানেন। তো রবিউলের সাথে আমার যখন কথা জি। হচ্ছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি পরিস্থিতি, এবং আমি বললাম যে সে পাচ্ছে কিনা। এবং আমি তাকে স্পষ্ট বললাম এখানে অসীম আছে, ব্যারিস্টার অসীম আমাদের বন্ধু মানুষ, আমাদের ইয়ারমেট। অসীম পেলে আমি খুশি হব, কিংবা সে পেলেও খুশি হব। কারণ তারা দুইজন এখানে এখানে আছে, দীর্ঘদিন থেকে তারা এখানে রাজনীতি করছে। আর আমি আসিফের কথা সরাসরি বললাম। আসিফ এখানে আসাটা মানে ব্যাখাপ্পা দেখায়। কারণ হচ্ছে যে
আমার ব্যক্তিগতভাবে আমার ভোট দেওয়ার সমস্যা হবে। আমি তো আসলে ভোট দেওয়ার মতো লোকই পাবো না তাহলে তখন। এই আর এমনিতেই নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, তার উপরে খুচরা খুচরা পার্টি আছে, এর মধ্যে আবার আসিফ আসবে। আসিফ যদি এখানে ভোটে দাঁড়ায়, আসিফ হচ্ছে যে এই, ইউনূস সরকারের সবচেয়ে দুর্নীতির প্রতীক। ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক আসিফকে যদি এখানে দেওয়া হয়, তো তাকে ভোট দেওয়ার তো কোনো আমি মানে হয় না। পার্সোনালি আমি তাকে পছন্দ করতে পারি না করতে পারি, সেটা অন্য বিষয়। কিন্তু নীতিগতভাবে কিভাবে ভোট দেবে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক যে তাকে, এবং বিএনপি তাকে কেন এখানে দেবে? এটা আমার কাছে ভোট দেওয়ার ক্ষেত্রে ভীষণ একটা যন্ত্রণা তৈরি হবে। আমি বললাম যে একেবারে আমি কার কারে জানি যে বললাম, আসিফ যদি দাঁড়িয়েই যায়, মানে বিএনপি যদি তাকে প্রার্থী সত্যিই করে, তাহলে হিরো আলমকে এনে আমরা এখানে দাঁড় করায় দিতে হবে। হিরো আলম গুলশানে দাঁড়িয়েছে, হিরো আলম এবার ধানমন্ডিতে দাঁড়াক, তাহলে অন্তত কিছুটা আমাদের স্বস্তি আসে যে হিরো আলমকে ভোট দিয়ে পাবলিক দেখিয়ে দিত তখন। আসলে বিএনপি কে তখন একটা শিক্ষা দেওয়া যেত। জি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমরা এই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেখছিলাম জামাত কিন্তু ধীরে ধীরে যেন তার চেহারাটা প্রকাশ করছে আর কি। তারা সারা দেশে এরই মধ্যে তাদের ব্যাপক গণসংযোগ চালিয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে। আমরা দেখেছি সেই গণসংযোগ এবং সেই বিনয়ী এবং একজনকে একজনকে বিপদগ্রস্তকে এর ফল তারা পেয়েছে ডাকসু, জাকসু, রাকসু নির্বাচনে, চাকসু নির্বাচনে। এবং এই নির্বাচনগুলিতে জয়ের পর তাদের জন্য বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে। তার কিছু কিছু প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় নমুনাও দেখতে পাচ্ছি। আপনি দেখেছেন বিভিন্ন টেলিভিশনে তাদের পক্ষ হয়ে যারা কথা বলেন তারা কিন্তু এখন যেন মানে সবকিছু খোলামেলায় বলতে চাচ্ছেন। তারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুর অবদানকে, এগুলোকে খাটো করার জন্য নানা ধরনের তত্ত্ব তালাশ করে মানে করছেন। এবং বেশ উত্তেজনাও দেখছি আমরা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে যমুনা টেলিভিশনে একজন ব্যারিস্টার সাহেব উনি মানে বেশ উত্তেজিত ভঙ্গিতে বললেন উনি নাকি 17 কোটি জনগণের পক্ষ থেকে বলতে এসেছেন। তো এই বিষয়গুলো, এই যে পরিবর্তনগুলো, এগুলো আপনার চোখে পড়ছে কিনা, এগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? হ্যাঁ, জামাতের একটা ঔদ্ধত্যপনা চলে এসেছে, এটা দেখা যাচ্ছে। বিএনপি যে এটা নাই তা না, বিএনপিরও তো 5 আগস্টের পর থেকে বিএনপিরও সে ঔদ্ধত্যপনা আছে। কিন্তু জামাতকে অনেকে মনে করেছিল এটা একটা মানে নমনীয়, পলিটিক্যালি এদের এদের সাথে কথা বলা যায়। এরা, ওদের রাজনৈতিক আদর্শ তো আর আপনি ধারণ করেন না, কিন্তু কথা বলার সংস্কৃতি তো আপনি রাখি আমরা। কিন্তু জামাতের কিছু কর্মী এমন ভাবে কথাবার্তা বলছে, সোশ্যাল মিডিয়ায় তো আক্রমণ করছে ওদের বট বাহিনী, যা ইচ্ছা তা। একদিকে ওরা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আমি বোধহয় আপনাকে বলেছিলাম আগে, পা ধরাধরি করছে। আরেকদিকে এরা মানে স্বৈরাচারের দোষর বলে গালাগালি করছে। এবং ভেরি রিসেন্টলি তারা এই শাহরিয়ারকে নামিয়ে দিয়েছে, যে আপনি যার কথা বলছেন। সে সব কয়টা টেলিভিশনে গিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উদ্ভট সব কথাবার্তা বলছে। বিরাট বিরাট বস্তা নিয়ে যায়, কি যে বলে কোনো আগামাথা নেই। আমার সাথে প্রথম একদিন টক শোতে হয়েছিল, সেই সময় এই মুক্তিযুদ্ধ ওইভাবে আসে নাই, জামাত প্রসঙ্গই ছিল। দ্বিতীয়ত একটা শোতে কথা ছিল, হয় নাই, কর্তৃপক্ষ থেকে বলা হলো যে কি জানি ঝামেলা আছে, শো হচ্ছে না, আমার সাথে তার হচ্ছে না, আমি যাই নাই, বা আমাকে নেই নেই, যাই নাই না। তৃতীয় শোতে আমি তার সাথে কথা বললাম, আমাকে তার সাথে কথা বলতে আমার অসুবিধা মনে হয়নি, যে সিম্পল মানুষ, কথাবার্তা বলা যায়, ভালোই মানে কথাবার্তা বলেছি। কিন্তু টক শোতে তার চেহারা অন্যরকম। টক শোতে গিয়ে সে কি সব চিৎকার দিয়ে মানে হুলস্থুল করে। আমরা বলি, ভাই তুমি এখানে তো দুইজন ব্যক্তি, তোমার কেন এত চিৎকার দিতে হবে, এবং কি জন্য এইসব চিৎকার? আর আওয়ামী লীগকে গালাগালি, বিশ্রী ভাষায় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এদেরকে গালাগালি করছিল। আমি যে আওয়ামী লীগের এই জবাব দেওয়ার জন্য তো কেউ নাই এখানে। হ্যাঁ, এবং আমার সামনে এগুলো বলার তো কোনো মানে নেই। তো আমি দেখলাম যে, এবং তৃতীয় অফার যখন আসলো তার সাথে, তৃতীয় চতুর্থ যতগুলো এসছে, আমি বলছি মাপ চাই ভাই, এই পাগলের সঙ্গে, সরি শাহরিয়ার, আমার আমার মাথার মধ্যে এটা, আমার আপনাকেও বলতেছি একজনকে পাগল বলা, যে আমার আমার মনে হয় নাই যে তার সাথে টকশো করার কোনো যৌক্তিকতা আছে। কারণ সে সাবজেক্টে নাই। সাবজেক্টের বাইরে গিয়ে বঙ্গবন্ধুকে গালাগালি করা, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে, মানে তার আওয়ামী বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ এই মাত্রায় আছে যে, যেটা সীমাহীন।
এগুলো টকশোর কোনো আলোচনা হতে পারে না। আমি একজন উপস্থাপককে জিজ্ঞেস করলাম যে তোমরা ওর সাথে কথা বলার জন্য আমাকে ডাকো কেন? বলছে সে ভাইরাল। হ্যাঁ, তবে যে মেন স্ট্রিম টেলিভিশন গুলো যদি ভাইরাল চায়, তো তাহলে শাহরিয়ার কালকে রাতে যেটা করেছে সেটাই তো হবে। শাহরিয়ারও তো চাই ভাইরাল হতে। ওরা, শাহরিয়ারও আমাকে বলছিলাম যে এরকম করো কেন ভাই, চিৎকার দেওয়ার কি আছে? যে টেলিভিশনে এগুলো খায়, টেলিভিশনে যেগুলো খায় সেগুলোই সে করছে। আমি তো শুধু শাহরিয়ারকে দোষ দেবো না, আমি বলবো যে টেলিভিশন গুলোকে বলবো তারা কি ধরনের গেস্ট তারা আনতেছে। আবার এই যে যমুনার কথা বললেন, এই যমুনায় আমি কথা বলে এসেছি কেন, সেই জন্য প্যারিসে পলাতক যে ইয়ে ওই যে আপনার এই যে ভিউ ব্যবসায়ী, হ্যাঁ, যে খেউ খেউ খিস্তি খেউর করে যে পিনাকি, সে যমুনাকে থ্রেট দিয়েছে আনিস আলমগীরকে আনলে তারে এই করে দেবে সেই করে দেবে যমুনা টিভিকে। এবং যমুনা টিভি কিন্তু আমার মনে হচ্ছে সেই থ্রেট মেনে নিয়েছে, তারা এরপর আমাকে ডাকে নাই। তাহলে টেলিভিশন গুলো তাহলে এদের দ্বারা প্রভাবিত, এই রাজাকারদের দ্বারা প্রভাবিত। রাজাকাররা কি বলে এবং এই সকল ইউটিউবাররা কি বলে সেগুলোই চাচ্ছে, তারাই এই ভিউ ব্যবসার মধ্যে চাচ্ছে। আমি নিকোলকে থ্যাঙ্কস দেবো যে সে যথাযথভাবে উত্থাপন করেছে। বঙ্গবন্ধুকে যখন গালাগালি করছে, সে বলছে যে এই 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 ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুকে আমার সাথে এসে গালাগালি করার, এটা আমি মেনে নিচ্ছি না। এবং তার প্রেক্ষিতে আপনি যেটা বললেন যে বিখ্যাত ডায়লগ, সে 16 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে এখানে কথা বলতে আসছে, এবং সে যমুনার টেলিভিশনের এই শোটা অ্যাঙ্কর যখন বলতেছে এটা আমার শো, সেটাতেও সে বিশ্বাস করে না। শো যখন পরিচালনা করে সেটা অবশ্যই অ্যাঙ্করের শো, আমি যখন পরিচালনা করেছি এটা আমার শো। এবং আমি যে প্রতিষ্ঠানের কাজ করছি, আমি আর ওই প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কি? আমাদের দিয়েই তো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানকে দিয়েই তো আমি। তো সে যথাযথই বলছে আমার শো। তো যাই হোক, আমি যেটা যেটা বলতে চাচ্ছি, আমাদের টেলিভিশন গুলো পলিসি ঠিক করতে হবে। তারা আপনি ডেলিভারেটলি তারা এই ডিসেম্বর মাসে এই ধরনের খিস্তি এবং এই ধরনের গালাগালি করার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ডাকতেছে। এবং আপনি 2-3 দিন আগে আমার একটা ইয়ে দেখবেন, স্ট্যাটাস দেখছেন কিনা জানি না আমি, যে আমি সেটাতে আমি সেখানে স্পষ্ট বলেছি, আমি যেটা বলেছি সেটাই প্রতিফলিত হয়েছে দেখি গতকালের শোতে, যে টেলিভিশন আগে ডিসেম্বর মাসে এই মুক্তিযুদ্ধ বিরোধীরা কথা বলার সাহস পেত না। তারা এই মাসটাকে একটা তাদের আজাবের মাস হিসেবে ধরে নিয়ে কথা বলতো না। এখন উল্টো, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করছে, এবং মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলে তাদেরকে গালাগালি করছে, তারা বঙ্গবন্ধুকে গালাগালি করছে, তারা বাংলাদেশকে সহায়তা করে রাষ্ট্র ভারত ছিল, এই ভারতকে গালাগালি করছে যে সহায়তা করেছিস কেন। এবং কতগুলো ইউটিউব মোল্লা আছে, সে একটা ইউটিউব মোল্লা ইব্রাহিম, তারটা দেখলাম যে সে বলছে যে এই দেশটা তো স্বাধীন ছিল, এই স্বাধীন দেশটাকে ভাঙছে এরা, মানে বিশ্রী ভাষায় যে কি কথাবার্তা বলছে। আমি জানি না এই ডক্টর ইউনূস সরকার কি করে মানে মুক্তিযুদ্ধকে এত হেয় করার চান্স সবাইকে দিচ্ছে। মুক্তিযুদ্ধকে যদি হেয়ই করবে, তারা স্বাধীনতা আহ, এবং যে 71 এগুলাকে কমপ্লিটলি ইরেজ করে দিলে তো হয়। একদিক দিয়ে আবার এই স্বাধীনতার কথা বলবে, আবার আরেক দিক দিয়ে লোক লাগিয়ে দেবে স্বাধীনতাকে কিভাবে হেয় করা যায় সেটা করার জন্য। তো স্পষ্ট আমার মনে হচ্ছে যে এটাতে সরকারের যেমন মনোযোগ দেওয়ার দরকার আছে, এবং টেলিভিশন গুলোরও একটা শিক্ষা হওয়ার দরকার আছে, যে তারাই চাচ্ছে, যেমন টেলিভিশন গুলোই চাচ্ছে। এটা আমি বলবো না যে ওই লোকগুলো করছে, শাহরিয়ার যে করছে কেন করছে, কারণ শাহরিয়ারকে বলার জন্যই ডাকছে। সে নিজেই আমাকে বলছে যে টেলিভিশন গুলোতে এটা ভাইরাল হয়, এবং সে দেখছে যে টেলিভিশন গুলো তাকে, সে ভাইরাল বলে তাকে ডাকছে। যে প্রডিউসার কথা বলছে যে শাহরিয়ারকে কেন তোমরা বারবার আমার সাথে বসতে বলো, সে ভাইরাল, তার মানে হচ্ছে যে টেলিভিশন গুলো ভাইরাল চাচ্ছে, ভাইরাল আইটেমই চাচ্ছে। তো শাহরিয়ার ভাইরাল আইটেম হিসাবে সে ভালো ভালোভাবে তাদেরকে ডেলিভারি দিচ্ছে, এবং আমি শুধু শাহরিয়ারের দোষ দেখবো না এখানে। জি, আমি আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই আমাদের যে আন্দোলনের যারা তরুণ নেতৃত্ব ছিল, যাদেরকে জেনজি বলা হতো, সেই তাদের নিয়ে রয়টার্স দুদিন আগে একটা স্টোরি করেছে। হুম। মানে যারা যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিল, তারা এখন নিজেরাই রাজনীতির মাঠ দখলের জন্য লড়ছে। এবং এখানে বলতে গিয়ে তারা এটা বলেছেন যে ওনারা যে সাপোর্ট নিয়ে এগিয়েছিলেন এখন সেটা নাই। এবং এই এনসিপির একজন নেতার কে কোট করে রয়টার্স বলেছে
যে যদি এককভাবে নির্বাচন হয় তারা হয়তো একটিও আসন নাও পেতে পারে। তো এই যে এনসিপির যে অবস্থানটা ধীরে ধীরে, এবং তারা ভাবছে তারা যদি কোন একটা দলের সঙ্গে জোট করে যায় তাহলে তারা আদর্শিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই যে একটা উভয় সংকটে এনসিপি পড়েছে, এত বড় একটা আন্দোলনে তারা নেতৃত্বের দাবিদার হিসাবে তারা নিজেদেরকে দাবিদার বলে, কিন্তু এখন ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কোনো জায়গায় খুব একটা সুবিধা করতে পারছে না। এই এনসিপির পরিবর্তনটা কি আপনি কিভাবে দেখছেন? এনসিপি যদি আশা করে যে তারা 300 আসনে আহ, প্রার্থী দিয়ে সরকারে চলে যাবে, আমার তো মনে হয় এনসিপির কেউ সেটা শুরুতেও আশা করেনি। এনসিপি যেটা হয়েছে, আমি বারবার একই কথা বলতে হচ্ছে, যে ডক্টর ইউনূসের যে অপশাসন, সেটার সেটার এন্টি ইনকামবেন্সি যে ফল, সেটা এনসিপি কে নিতে হবে। আবার ডক্টর ইউনূসের যে অপশাসন বলে ব্যর্থ শাসন, সেটার দায়ও কিন্তু এনসিপি কে নিতে হবে। এনসিপির কর্মকাণ্ডের জন্যই ডক্টর ইউনূস ব্যর্থ শাসক হিসেবে প্রমাণিত হচ্ছেন। এবং এনসিপি আবার এই দায় নিতে হচ্ছে যে ডক্টর ইউনূস ভালো শাসন দিতে পারেন নাই। তো ভাইস ভার্সা, এখানে এনসিপি ভালো ভালো করে নাই বলে তো তাদের প্রার্থীগুলো মানুষের হৃদয়ে যেতে পারে নাই, 2-4 জন ছাড়া। আমি হাসনাত আব্দুল্লাহ, তার আসনে দেখি তার তার জন্য কিছু মানুষের সিম্পেথাইজ তারা। আর আমি হান্নানের আসন দেখে এসেছিলাম হাতিয়ায়, সেখানেও তার জন্য কিছু লোক আছে, বা সার্জিসের এলাকায় তার জন্য কিছু লোক আছে। বাকি কোথায়? আমি তো বাকি কারো আসনে কারোর জন্য দেখি না। এবং ইভেন আপনি যে আসিফের কথা বললেন, সে যদি তার এলাকা থেকে নির্বাচন করতো, সেখানেও তার জন্য 2-4টা লোক অবশ্যই আছে। কিন্তু বাকিগুলো তো সেভাবে তারা আসন করতে পারেনি। কারণ এই জন্যই পারেনি যে, কারণ সরকারের যে, আমি যেটা শুরুতে বলছিলাম, সরকারকে অপছন্দ করছে, সেটা তাদের গায়ে যাচ্ছে। সরকার সরকারের ভালো কাজ হচ্ছে না, সেটা তাদেরকে দায়ী করা হচ্ছে। এবং এনসিপি মব ভায়োলেন্সের জন্য আহ, এই এই দায়িত্ব এনসিপি এড়াতে পারবে না। কারণ বাংলাদেশের এই যে অপশাসন যেটা বলছি আমরা, যে ডক্টর ইউনূসের শাসন ব্যর্থ হওয়ার যে সমস্ত দায় দায়িত্ব, এটা হচ্ছে মব হচ্ছে নাম্বার ওয়ান। ডক্টর ইউনূসকে মবের জন্যই খেসারত দিতে হচ্ছে। সেই মবের প্রধান কারণ এনসিপি। কিন্তু আপনি এই নির্বাচন দিয়ে যদি এনসিপি হতাশ হয়ে যায়, আমি মনে করি যে হতাশ হওয়া তাদের কিছু নাই। কারণ সামনে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তারা যদি রাজনীতিটাকে ঠিক মতো এগিয়ে নিতে পারে। কারণ তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তারা মানে তরুণরা। বাংলাদেশে এই আরেকটা প্রজন্ম তো আসবে, এই প্রজন্মকেই তখন হাল ধরতে হবে। তো তারা যদি সেই জায়গায় নীতি আদর্শ মেনে রাজনীতি করে, এবং এই দুই ধারার রাজনীতির বাইরে একটা আলাদা ধারা প্রতিষ্ঠিত করতে পারে, যে পরিবারতন্ত্রের পূজার বাইরে তারা একটা আহ নীতি আদর্শ স্থাপন করতে পারে, নীতি নৈতিকতা দেখাতে পারে। কেন নয়? তাদের কাছে বঙ্গবন্ধু যখন, যে আপনি খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হয়েছিলেন, এমনি এমনি তো আর নয়, তখন ওনার কয়জন লোক ছিল। কিন্তু সেই নেতৃত্ব তার উনি দিয়েছেন বলেই এই দলটা মানে এগিয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি তে বঙ্গবন্ধু আছে কিনা। এনসিপি তে যদি বঙ্গবন্ধু না থাকে, তারাও সেই আরেকটা 2-4টা পার্টির মতো শেষ হয়ে যাবে। কিন্তু ওইখান থেকে যদি কোনো একজন বঙ্গবন্ধু আগায়, তাহলে এই দলটাকে দাঁড়ানো করা কঠিন বিষয় না। বাংলাদেশের মানুষ উপযোগী, কোন দিন কার দিকে যাবে কোনো ঠিক নাই। যদি ভালো কিছু দিতে পারে, এনসিপির ভবিষ্যৎ আমি মনে করি উজ্জ্বল, কিন্তু আগামী নির্বাচনের নয়। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর।